উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, আপনারা জানেন 25 মিনিটের একটা ভাষণ। তো সেই ভাষণের উপরে আমরা আমাদের মূল্যায়ন এবং পর্যালোচনা তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনের পর আমরা আশা করেছিলাম যে তিনি খুব শীঘ্রই খুব দ্রুত জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তো আপনারা জানেন যে দেশের নানা পরিস্থিতি বিরাজমান, নানা ঘটনা নানাভাবে ঘটছে। এরপরে একটা অত্যন্ত বিপর্যয়কর বন্যা পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। তো সেজন্য হয়তো উনি যথাসময়ে তার ভাষণটা দিতে পারেন নাই। উনি গতকালকে দিয়েছেন এবং আমরা দেশবাসী সকলেই ওনার ভাষণ শুনেছি। ওনার ভাষণের পর্যালোচনায় আমরা দেখেছি যে জিনিসটি খুবই ইতিবাচক, যে উনি নিজেকে এই ছাত্র গণ অভ্যুত্থানের পক্ষ থেকে দায়িত্ব পালন এবং এর সহযোদ্ধা হিসেবে নিজেকে তিনি পরিচিত করেছেন। বলেছেন যে আমি আপনাদেরই একজন সহযোদ্ধা হিসেবে দায়িত্ব নিয়েছি। উনি তার বক্তব্যে যারা আত্মত্যাগ করেছেন, যারা এই লড়াই সংগ্রামে যারা নিজেদের সমস্ত কিছুকে বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি অনেকগুলো তার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। তো আপনারা জানেন যে আমরা এই দেশবাসী গত 15 এবং 16 বছরের একটা কঠিন ফ্যাসিবাদী শাসনের পরে একটা অভূতপূর্ব ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে এবং আমরা বারবার যেটা আগেও বলেছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদ আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং যার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে পুলিশ এবং প্রশাসন এবং আইনাঙ্গন, বিচারাঙ্গন প্রত্যেকটা জায়গা এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে এখন আমাদের সকল কার্যক্রম স্থবিরতা নেমে এসেছে। প্রথম দিকে আমরা দেখলাম যে এক ধরনের ডাকাতি শুরু হয়েছে রাতের বেলায়। আপনারা দেখেছেন প্রথম 2-3 দিন ডাকাতের আতঙ্ক ছিল। এরপর এখন আমরা দেখছি প্রতিনিয়ত নানা ধরনের আন্দোলনের নামে সচিবালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘেরাও করা হচ্ছে। গত 17 বছরে আপনারা কি কখনো দেখেছেন প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করতে কোনো রাজনৈতিক দল বা কোনো কাউকে? সচিবালয় ঘেরাও করার কোনো কর্মসূচি দিয়ে আমরা কি সচিবালয়ের কাছে যেতে পেরেছি? পারি নাই। কিন্তু এখন আমরা প্রতিনিয়ত দেখছি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও হচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে। আমরা দেখছি যে সচিবালয়ে প্রতিদিনই সেখানে নানা ধরনের দাবি দেওয়া নিচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক দিক, কারণ আমরা মনে করি এ দেশের মানুষ যে কত বঞ্চনার শিকার, কত লাঞ্ছনার শিকার, কতভাবে অধিকার বঞ্চিত, এই জিনিসটা দিন যত যাচ্ছে তত আমাদের সামনে উঠে আসছে। প্রধান উপদেষ্টা এই কথাটিও বলেছেন যে ওনার উপর একটা বিশাল চাপ। তিনি কিন্তু অনুরোধ করেছেন যে এই চাপ কিভাবে রিলিফ করা যায় এবং অ্যাকর্ডিংলি আমরা দেখেছি যে এখন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সেখানে মিছিল বা সমাবেশকে নিষিদ্ধ করা হয়েছে বা সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যে এই পর্যালোচনাটা করছি বা আমাদের যে পর্যবেক্ষণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা নাই, অনেকগুলো দায়িত্ব তার সামনে এসেছে। এই বহুমাত্রিক দায়িত্বের চাপ তার উপর আছে। পাশাপাশি আমরা দেখছি যে সকল রাজনৈতিক দলগুলো যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, যারা বঞ্চিত হয়েছেন, যারা দিনের পর দিন কারাগারে নানা ধরনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা তাদের ভিটে বাড়ি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, তাদের কর্মস্থল হারিয়েছেন, এরকম লক্ষ কোটি মানুষের এবং যারা আয়নাঘরে বন্দী ছিলেন, যারা স্বজনকে গুম হতে দেখেছেন চোখের সামনে, এরকম লক্ষ কোটি মানুষের দীর্ঘশ্বাস আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের অনেক চাওয়া এবং পাওয়া, অনেক প্রত্যাশা সেখানে ভর করছে। এরপরে যে সমস্ত ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনারা দেখবেন যে ছাত্রদের একটা প্রত্যাশা, ছাত্রদের একটা স্বপ্ন আছে। যেই স্বপ্নটার কথা আমরা গত 5 বছর ধরে বলে এসেছি যে তারা এই রাষ্ট্রের মেরামত চায়, এই রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চায়, একটা বড় ধরনের পরিবর্তন চায়, যে এক দখলদারিত্বের বদলে আরেক দখলদারিত্ব, এক চাঁদাবাজের বদলে অন্য চেহারার চাঁদাবাজ, এক দুর্নীতিবাজের পরিবর্তে অন্য দুর্নীতিবাজের প্রতিস্থাপন আমাদের দেশের মানুষ আর চায় না। আমরা আসলে এই ভার আর নিতে পারছি না।
সেজন্য এই সরকারের কাছে একটা দাবি আমাদের আছে। সাথে সাথে আপনি এই যে একটা ম্যাসিভ হত্যাকাণ্ড হয়েছে সম্প্রতি জুলাই, যেটাকে বলা হচ্ছে 36 জুলাই না, মানে 5ই আগস্ট পর্যন্ত, জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে একটা ভয়াবহতম গণহত্যাকাণ্ড, এর আগে আপনার 16 বছরের অপহরণের, চাঁদাবাজির যে বিশাল আপনার অপকর্ম, এই সমস্ত কিছুর বিচারের একটা দাবি আমাদের সকলের পক্ষ থেকে এই সরকারের কাছে আছে। তো একইভাবে কালকে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেছেন যে আপনাদের চাওয়ার আলোকে আমরা এই বিশাল একটা কর্মের তালিকা, বিশাল একটা অঙ্গীকারের কথা তিনি বলেছেন। আমরা প্রথম দিন থেকে এই পর্যন্ত যেটা বলে এসেছি যে আমরা যারা নানাভাবে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, ব্যথিত, যারা সর্বহারা হয়ে গেছি, আমাদের একটা বিরাট ধৈর্যের সম্মুখীন আমরা, এবং বিরাট একটা পরীক্ষার সম্মুখীন আমরা। সুতরাং আমাদের একটা প্রত্যাশা আছে, আমাদের একটা দাবি আছে এই সরকারের প্রতি। পাশাপাশি আমরা জানি যে বিগত সরকার বারবার বলেছে যে আমরা অনেক উন্নয়ন করেছি, কিন্তু তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রধানতম একটা চাহিদা হচ্ছে যে আমরা ভোট দিতে চাই। আমরা গত 16 বছর কেউ ভোট দিতে পারি নাই, না ইউনিয়ন পরিষদ, না উপজেলা পরিষদ, না জাতীয় নির্বাচনে। তো সেজন্য কালকে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। যদিও এটা আরো আগে হলে ভালো হতো, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা কয়েকটি বিষয়ে আমাদের অবজারভেশন পেশ করতে চাই। প্রথম হচ্ছে যে আপনার কাছে একটা বিরাট প্রত্যাশা এই দেশ এবং মানুষের, এবং আপনি নিজেও বলেছেন যে ছাত্র জনতার আহ্বানে, অনুরোধে আপনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, এবং আপনি এই অঙ্গীকারটাও ব্যক্ত করেছেন যে আপনি ইনশাল্লাহ এটা করবেন। আমরা যেটা বলতে চাই যে এই যে করবেন, আপনি একা এত বড় দায়িত্বের চাপ সামলাতে হলে আপনাকে সকলের সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনি নিতে পারেন, রাজনৈতিক দলগুলো সকলে আপনাকে সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখানে আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা ছোট্ট সমন্বয় টিম করে দেন, যারা রাজনৈতিক দল, নানা ধরনের রাজনৈতিক সামাজিক সংগঠন আছে, তাদের কাছ থেকে যারা আপনাকে সমন্বয় করবে, আপনাকে তাদের বিষয়গুলো, অবজারভেশনগুলো আপনার কাছে তুলে ধরবে। কিন্তু আমরা দেখেছি এখনো এই ধরনের কোনো সমন্বয় দল বা টিম গঠন করা হয় নাই। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে এই দাবিটা জানাচ্ছি যে এরকম একটা সমন্বয় টিম করার জন্য। 2 নম্বরে, গতকাল উনি স্পষ্ট করে বলেছেন যে ওনার একটা রূপকল্প তৈরি করছেন, যেটা বিএনপির পক্ষ থেকে তার 2 দিন আগে দাবি করা হয়েছিল, যে একটা রোডম্যাপ দেওয়ার জন্য, যে এই কার্যক্রমগুলো কিভাবে করবেন তিনি, কি কি কাজকে প্রায়োরিটি দিবেন, কখন নির্বাচন দিবেন, এ ধরনের একটা পরিকল্পনা উপস্থাপন করার জন্য। আমরা সেই কথাটা বলছি যে আপনারা উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুত এই রূপকল্পটা আপনারা উপস্থাপন করেন। এখন এই যে একটা, কালকে প্রধান উপদেষ্টা এটাও বলেছেন যে আপনারা সবাই জানতে চান যে আমরা কখন যাব, এই কথাটা উনি বলেছেন। তাহলে উনি উপলব্ধি করছেন কিন্তু যে মানুষ এটা জানতে চায়, মানুষ একটা টাইম লিমিট চায়। আমরা এই সরকারকে কোনো ধরনের চাপ দিতে চাই না, আমরা এই সরকারকে কোনো অন্যায্য দাবি দাওয়া পেশ করতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আসেন আমরা বসে নির্ধারণ করি। আপনারা যদি আমাদের কাছ থেকে শুনতে চান, আমরা লিখিতভাবে সেই প্রস্তাবনা দিতে চাই যে কোন কোন বিষয়গুলো আমাদের প্রায়োরিটি হবে, কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো কিভাবে ডিসেন্ট্রালাইজ করে কিভাবে সবাই মিলে পালন করতে পারে। আপনারা দেখেছেন প্রশাসন এবং পুলিশে, এমনকি বিচার ব্যবস্থায় আমরা ব্যাপকভাবে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে মামলা মোকদ্দমা যেভাবে হচ্ছে, এখানে এক ধরনের শৃঙ্খলার অভাব। আমরা শুরু থেকে বলেছি যে আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব এখানে আছেন, উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক যে বিচার আদালত যেটা আছে, সেই বিচার আদালতকে দ্রুত সুসংগঠিত করে সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনে কাজটা সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। কারণ এত ভয়ানক
মানবাধিকারের লঙ্ঘন এবং গণহত্যাকাণ্ড এবং গুম খুন এগুলোর বিচার দ্রুত শুরু করা দরকার। তাহলে সেদিকে আমরা যদি কাজতে ভাগ করে দিতাম তাহলে আজকে বিচারাঙ্গনে এই বিশৃঙ্খলাটা হতো না। এরপরে আমরা দেখছি প্রতিদিন, যেমন দেখেছেন আপনারা গতকালকে সারা দিনভর আনসাররা সচিবালয় ঘেরাও করে রেখেছে। সেখানে সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতা কোথায় ছিল? আজকে আপনারা দেখেছেন যে রিকশাওয়ালারা রাস্তা অবরোধ করেছে, তারা পরস্পর মারামারি করছে, সেখানেও আমরা পুলিশ বা সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখতে পাই নাই। আমরা সারা আপনার নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, এই যে বিশাল লক্ষ্মীপুর সব অঞ্চলে এত ভয়াবহ বন্যা, সেখানে আমরা দেখছি যে আপনার ত্রাণ তৎপরতা এবং উদ্ধার তৎপরতা যথেষ্ট সেখানে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি। টেলিভিশনগুলো আপনারা রিপোর্ট করছেন যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে, অথচ এই জিনিসগুলো খুব সহজে করা যায়, কারণ এটা তো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে, এটা তো সারা বাংলাদেশে হচ্ছে না বন্যাটা। তো সেজন্য আমরা দেখছি প্রশাসনে ডিসি, এসপি, ওসি, ইউনো এই লেভেলে এখনো কোনো বড় ধরনের পরিবর্তন করা হয় নাই এবং সুনির্দিষ্টভাবে সেখানে গতিশীলতা ফিরে আসে নাই। আমরা অনুরোধ করব যে দ্রুত প্রশাসনে এই গতিশীলতাটা ফিরিয়ে আনেন। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ভাইস চ্যান্সেলর নাই, আজকে প্রায় 5-7 দিন হয়ে গেছে। এখন দেখেন সরকারের এতগুলো উপদেষ্টা আছে, ওনারা যদি দায়িত্ব ভাগ করে নিয়ে রাত দিন কাজ করে এই জিনিসগুলো সমাধান করতেন, এখানে তো বাইরে থেকে আর ইম্পোর্ট করে কোনো শিক্ষক আনা হবে না, এখানে তো ইম্পোর্ট করে আপনার বাইরে থেকে লোক আনা হবে না। আমাদের প্রশাসনে প্রচুর পরিমাণ লোকদেরকে ওএসডি করে রাখা হয়েছিল, প্রচুর পরিমাণের লোকদেরকে কোনো দায়িত্বে ছিল না এতদিন। সুতরাং এগুলো তো একটা দক্ষ প্রশাসন ব্যবস্থায় এগুলো তো দিনে দিনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এজন্য ওসি, এসপি, ডিসি, ইউনো এই লেভেলে যারা ফিল্ড লেভেলে প্রশাসনের দায়িত্বটা করছেন, এটাকে দ্রুত সাজাতে হবে। এবং আমরা মনে করি এটা যত দেরি হচ্ছে মানুষের মধ্যে তত সংশয়, হতাশা বিরাজ করছে। আমরা যখন বিদেশি দূতাবাসের লোকদের সাথে কথা বলেছি, আন্তর্জাতিক আমাদের যে সমস্ত আমাদের উন্নয়ন পার্টনার আছে যারা, তাদের সাথে যখন কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আমরা তো এখনো আস্থা আনতে পারছি না যে এই সরকার কতটুকু দৃঢ়ভাবে এই কাজটা করবে। এখানে কিন্তু একটা দৃঢ়তার অভাব আমরা লক্ষ্য করছি। তো সেজন্য আমরা অনুরোধ করব যে বিচার ব্যবস্থা, আদালতগুলো, থানাগুলো, পুলিশি তৎপরতা এই জায়গায় খুব দ্রুত। এখনো কিন্তু দেখেন প্রত্যেকটা ঘটনায় ছাত্রদেরকে নেমে আসতে হচ্ছে, ছাত্রদেরকে বের হতে হচ্ছে। এগুলো কিন্তু সামাজিকভাবে কিছুদিন পরে মানুষ এটার একটা বিরূপ প্রভাব আমাদের মধ্যে পড়বে। কারণ ছাত্রদের লেখাপড়ার বিষয়টা কিন্তু দীর্ঘদিন থেকে আমরা একটা ক্ষতির সম্মুখীন আছি। এটা তো একটা না একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে শৃঙ্খলায় আনতে হবে। কেন কালকে আমাদের ছাত্র উপদেষ্টাদেরকে এইভাবে সচিবালয়ে আটক করা হলো? কেন আমাদের ছোট ভাই এই যে হাসনাত আব্দুল্লাহকে এভাবে নির্মমভাবে সচিবালয়ের সামনে তাকে এভাবে পিটানো হলো, আহত করা হলো? কোথায় ছিল সেখানে প্রশাসনের লোকেরা? পুলিশ কেন সেখানে ব্যবস্থা নেয় নাই? সেনাবাহিনী কেন সেখানে হস্তক্ষেপ করে নাই? আমাদের কাছে মনে হচ্ছে সেনাবাহিনীকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না বা দায়িত্ব অর্পণ করা হচ্ছে না। পুলিশিং ব্যবস্থায় এখনো যথেষ্ট দুর্বলতা রয়েছে। আমরা এগুলো সমালোচনার জন্য না, এগুলো আমরা আমাদের পর্যালোচনাগুলো তুলে ধরছি দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা মনে করি মানুষের একটা বিরাট প্রত্যাশা, মানুষের একটা বিরাট স্বপ্ন এই সরকারের কাছে আছে, এবং এটা যদি আমরা ফেল করি তাহলে এই দেশ জাতি অনেক ভয়ানক অন্ধকারের মধ্যে ডুবে যাবে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে আপনারা দ্রুত সরকারের একটা গোছালো একটা নিয়ন্ত্রণ আপনারা নিয়ে আসেন। এবং উপদেষ্টা মহোদয় কালকে যেই সমস্ত আমাদেরকে প্রত্যাশার কথা বলেছেন, আমরা সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে উনি এটা করার জন্য ক্যাপেবল, ওনার চিন্তা, দূরদৃষ্টি এবং সাহস আছে এবং এই দেশবাসী তাকে সাহায্য করবে। শেষ একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমাদের সিনিয়র দুজন নেতারা আছেন, ওনারা প্রয়োজনীয় প্রশ্ন আপনাদের যদি থাকে ওনারা উত্তর দিবেন। শেষ কথা আমি বলবো
যে আমাদের প্রত্যাশা যেমনি অনেক, আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের বাংলার মানুষের চরিত্র হচ্ছে আমরা একটু ধৈর্যের সহ্যের জায়গায় আমাদের একটু কমতি আছে। সেজন্য আমি আমাকে সহ আমাদের সকল রাজনৈতিক দলকে বলবো যে দেখেন 16 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের অত্যাচার আমরা সহ্য করেছি। বিএনপির মতো একটা বড় দল তিনটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই, অংশগ্রহণ করেও তারা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে। জামাতের মতো একটা দল কি ধরনের ভয়াবহ তারা হেনস্থার শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে। হেফাজতের মতো তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। মানবাধিকার কর্মীরা কিভাবে আপনার এই সরকারের দ্বারা তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই সব বিষয়গুলো আমরা যারা রাজনৈতিক দল আছি, আমাদের আপনারা জানেন আমাদের নির্বাচনের নিবন্ধন নিয়ে আমাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে। আমাদের আরো কিছু ধৈর্য আমরা ধরবো, আমাদেরকে